ডাইনির নাম নেওয়াই ছিল ভুল। কি ঘটেছিল তাদের মধ্যে জানতে হলে পুরো গল্পটা শুনুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন, আর গল্পটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করুন, যাতে এই ধরনের গল্প আরও আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বলে শুরু হোক তারানাথ তান্ত্রিকের অন্য এক গল্প, ডাইনির অভিশাপ। শীতের শেষ দিক, আকাশে চাঁদ নেই, অথচ চারদিক অদ্ভুত আলোয় ভরা, যেন অন্ধকার নিজেই জ্বলছে। জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে আমার পায়ের নিচে শুকনো পাতা ভাঙার শব্দ উঠছিল, খটখট খটখট। সেই শব্দ ছাড়া আর কিছু নেই। পাখি নেই, ঝিঝি পোকা নেই, বাতাস পর্যন্ত নিঃশব্দ। এমন নীরবতা মানুষকে ভয় পাইয়ে দেয়। আমি তখন তারানাথ, বয়স কম নয়, আবার বেশিও নয়। তন্ত্র সাধনার পথে বহু ভয়ঙ্কর জিনিস দেখেছি, কিন্তু সেদিনের ডাকটা অন্য রকম ছিল। পাহাড়ের কোলে এক গ্রাম, নাম কেউ ঠিক করে বলতে পারে না। কেউ বলে বালিয়াখোড়া, কেউ বলে রক্তপাড়া। গ্রামটার নাম মুখে আনতেই লোকের গলা কেঁপে ওঠে, কারণ সেখানে থাকে সে, ডাইনি। লোকেরা বলে সে মানুষ ছিল, আবার কেউ বলে সে কখনো মানুষই ছিল না। রাত নামলেই নাকি সে রূপ বদলায়, কখনো বৃদ্ধা, কখনো যুবতী, কখনো শুধু ছায়া। তার চোখে চোখ পড়লে মানুষ আর ফিরতে পারে না। আমাকে ডেকেছিল গ্রামের মোড়ল। তার ছেলে 3 রাত ধরে নিখোঁজ। শুধু ছেলের নয়, গত 1 মাসে 5 জন মানুষ উধাও। কেউ লাশ পায়নি, কেউ চিৎকার শোনেনি। শুধু সকালে জঙ্গলের ধারে পাওয়া গেছে অদ্ভুত চিহ্ন, খালি পায়ের ছাপ, কিন্তু পায়ের আঙুল উল্টো দিকে। এই চিহ্ন আমি চিনি, ডাকিনীর চিহ্ন। গ্রামে ঢুকতেই কুকুরগুলো একসঙ্গে ডেকে উঠল, তারপর হঠাৎ চুপ, যেন কেউ তাদের মুখ চেপে ধরেছে। ঘরগুলো সব মাটির, দরজায় কালো ছাইয়ের দাগ, প্রতিটা বাড়ির সামনে লাল সুতো বাঁধা। ভয় এখানে বাতাসে মিশে আছে। মোড়লের ঘরে বসে আমি সব শুনছিলাম। সে বলল, বাবাজি, রাত নামলেই ও আসে। দরজার বাইরে দাঁড়িয়ে ফিস ফিস করে ডাকে, কারো নাম ধরে ডাকে। যে সাড়া দেয় সে শেষ। আমি জিজ্ঞেস করলাম, তাকে কেউ দেখেছে? মোড়ল মাথা নাড়ল, তারপর খুব আস্তে বলল, একজন দেখেছিল, এখন সে পাগল। আমি তাকে দেখতে চাইলাম। পাগল লোকটাকে রাখা হয়েছে গোয়াল ঘরের পাশে, চোখ দুটো খোলা, কিন্তু কিছু দেখে না। আমি কাছে যেতেই সে হঠাৎ চিৎকার করে উঠল। ওর চুল মাটিতে লটাচ্ছিল, চোখ ছিল না, আগুন ছিল। আমি মন্ত্র পড়লাম। সে একটু শান্ত হলো, ফিস ফিস করে বলল, বাবাজি, ও আমার মাকে নিয়ে গেছে। মা তখন হেসেছিল, ডাইনি হাসলে মানুষ বাঁচে না। এই হাসির কথা শুনেই আমার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ ডাইনি যদি হাসে তার মানে সে শিকার পেয়ে গেছে। রাত নামছিল। আমি গ্রামবাসীদের বললাম দরজা বন্ধ রাখতে, আগুন জ্বালাতে, কোনো ডাক শুনলেও উত্তর না দিতে। তারপর একা বেরোলাম জঙ্গলের দিকে, কারণ ডাইনির সঙ্গে মোকাবিলা একা করাই নিয়ম। জঙ্গল যত ভেতরে যাচ্ছি তত ঠান্ডা বাড়ছে। হঠাৎ গন্ধ পেলাম, পচা ফুল আর রক্তের মিশ্র গন্ধ, শ্মশানের গন্ধ। আমি জানতাম সে কাছেই আছে। হঠাৎ সামনে একটা কুঁড়ে ঘর দেখা গেল, জঙ্গলের মাঝখানে, শ্যাওলা ধরা, দরজা আধ খোলা, ভেতর থেকে হালকা আলো বেরোচ্ছে। আমি দরজার সামনে দাঁড়াতেই ভেতর থেকে কণ্ঠ এলো, নারী কণ্ঠ, তারানাথ। আমি থমকে গেলাম, সে আমার নাম জানে। ভেতরে এসো। কণ্ঠটা মধুর, খুব মধুর, ঠিক সেই কণ্ঠ যেটা শুনে মানুষ ভুল করে। আমি মন্ত্র পড়ে দরজা ঠেলে ঢুকলাম। ভেতরে কেউ নেই, শুধু মাঝখানে একটা আয়না, পুরনো কালো ফ্রেম। আমি আয়নার দিকে তাকাতেই নিজের মুখ দেখলাম না, দেখলাম একটা নারীর মুখ, চুল এলোমেলো, চোখ দুটো কোটরের ভেতর লাল আলো জ্বলছে। সে হাসল, আর সেই হাসির সঙ্গে সঙ্গে ঘরের বাতাস জমে গেল। অনেক দেরি করেছ, সে বলল, তোমার জন্য কতদিন অপেক্ষা করেছি। আমি শক্ত করে তাবিজ ধরলাম। বুঝলাম এটা সাধারণ ডাইনি নয়, এ যোগিনী, বহু শতাব্দীর সাধনায় জন্ম নেওয়া এক ভয়ানক সত্তা।
সে ধীরে ধীরে আয়না থেকে বেরিয়ে এলো। পা নেই, কিন্তু মাটি ছুঁয়ে চলছে। তার চুল মেঝেতে ছড়িয়ে পড়ছে যেন জীবন্ত সাপ। এই গ্রাম আমার, সে বলল। তুমি এখানে কেন? আমি উত্তর দিলাম, মানুষ নিতে এসেছ তাই। সে হেসে উঠল। সেই হাসিতে কুঁড়ে ঘরের দেয়াল কাঁপতে লাগলো। মানুষ? আমি তো শুধু যা আমার তাই নিচ্ছি, সে বলল। এই গ্রাম একদিন আমাকে পুড়িয়ে মারতে চেয়েছিল, এখন আমি তাদের সন্তান নি। তার কথা শেষ হতেই বাইরে থেকে কান্নার শব্দ এলো, শিশুর কান্না। আমি জানতাম সময় কম। এই লড়াই শুধু আমার আর ডাইনির নয়। এই গ্রাম বাঁচবে না অভিশাপে শেষ হবে তার ফয়সালা আজ রাতেই। আর তখনই সে আমার দিকে হাত বাড়ালো। তার আঙুলে নখ নেই, কালো ধারালো হাড়। আমি প্রথম মন্ত্র উচ্চারণ করলাম। আমি মন্ত্র শেষ করার আগেই সে হেসে উঠল। সেই হাসিতে মানুষের দাঁতের শব্দ নেই, আছে শুকনো হাড়ের ঘর্ষণ। তার লম্বা আঙুলগুলো বাতাসে নড়তেই ঘরের ভেতর আগুনের শিখা নিভে গেল। অন্ধকার এত ঘন হয়ে উঠল যে নিজের হাতও দেখা যাচ্ছিল না। কিন্তু অন্ধকার আমাকে ভয় দেখাতে পারে না। আমি চোখ বন্ধ করে মন্ত্র জপতে থাকলাম। ডাইনি তখন আমার চারপাশে ঘুরছে। আমি তেতাচ্ছিলাম। তার চুল মেঝে ছুঁয়ে ছুঁয়ে চলেছে, মাঝে মাঝে আমার পায়ে লেগে যাচ্ছে। প্রতিটা ছোঁয়ায় শরীর কেঁপে উঠছে, যেন বরফে ডুবিয়ে তুলেছে কেউ। তুমি জানো না, সে ফিস ফিস করে বলল, আমি কত আত্মা গিলে ফেলেছি। তোমার মতো তান্ত্রিক অনেক এসেছিল। তার কণ্ঠে গর্ব, আর সেই গর্বের ভেতরে জমে থাকা শতাব্দীর রাগ। আমি বললাম, যারা মানুষ ছিল তাদের আত্মা গিলে খেলে শক্তি বাড়ে না, শুধু অভিশাপ জমে। সে থমকে গেল। এক মুহূর্ত নীরবতা, তারপর গর্জে উঠল। ঘরের দেয়ালে ফাটল ধরল। বাইরে থেকে জঙ্গলের গাছ ভেঙে পড়ার শব্দ এলো। হঠাৎ সে আমার সামনে এসে দাঁড়ালো, এত কাছে যে তার নিঃশ্বাস টের পাচ্ছিলাম। সেই নিঃশ্বাসে কাঁচা রক্ত আর পচা মাটির গন্ধ। তার মুখটা বদলে গেল। এবার সে আর ভয়ানক নয়, একেবারে সাধারণ এক নারীর মুখ, চোখে জল। তারা আমাকে আগুনে বেঁধেছিল। সে কাঁপা গলায় বলল, আমার অপরাধ কি ছিল জানো? আমি সন্তান জন্ম দিতে পারতাম না, তাই তারা বলেছিল ডাইনি। আমি জানতাম এটাই তার আসল মুখ, মানুষের মুখ, সবচেয়ে বিপজ্জনক। ওরা আমাকে বাঁচতে দেয়নি, সে বলল। আমি মরে গিয়েও মরিনি, এই গ্রাম আমার রক্তে লেখা। তার কথা শেষ হতেই চারদিক বদলে গেল। কুঁড়ে ঘর নেই। আমি দাঁড়িয়ে আছি আগুনের মাঝখানে, চারপাশে গ্রামবাসীরা, হাতে লাঠি, চোখে ঘৃণা। মাঝখানে বাঁধা এক নারী, এই ডাইনি, কিন্তু তখন সে মানুষ ছিল। আগুন জ্বলছে, সে চিৎকার করছে, কেউ কান দিচ্ছে না। এইসব তার স্মৃতি, সে আমাকে দেখাচ্ছে। আমি বুঝলাম এই ডাইনি শুধু দানব নয়, সে প্রতিশোধ। হঠাৎ দৃশ্য ভেঙে গেল। আমি আবার কুঁড়ে ঘরে। ডাইনি হাঁপাচ্ছে, তার শক্তি কমছে, কারণ স্মৃতি তাকে দুর্বল করে। আমি মাটিতে গেরু দিয়ে বৃত্ত আঁকলাম। সে চিৎকার করে পিছিয়ে গেল। না, এই বৃত্তে আমাকে বাঁধতে পারবে না। আমি বললাম, আমি বাঁধতে আসিনি, মুক্তি দিতে এসেছি। সে হেসে উঠল। মুক্তি? আমার মুক্তি চাই না, আমি রক্ত চাই। ঠিক তখন বাইরে থেকে কান্না জোরালো হলো, শিশুর কান্না। সে ঘাড় ঘুরিয়ে তাকালো। এই সুযোগে আমি শেষ মন্ত্র পড়লাম। মন্ত্র শেষ হতেই বাতাস থেমে গেল। ডাইনির শরীর থেকে কালো ধোঁয়া উঠতে লাগলো। সে চিৎকার করল, তার কণ্ঠে এবার ভয়, তারানাথ, থামো। কিন্তু দেরি হয়ে গেছে। সে পাথরের মূর্তি হয়ে গেল। আমি হাঁপাতে হাঁপাতে বাইরে বেরোলাম। ভোরের আলো ফুটছে, গ্রামবাসীরা দরজা খুলছে, সবাই বেঁচে আছে। কিন্তু আমার মন ভারী, কারণ আমি জানি ডাইনি মরেনি, সে শুধু ঘুমোচ্ছে। আর কোনো এক অমাবস্যার রাতে, যখন কেউ তার নাম উচ্চারণ করবে, সে আবার জেগে উঠবে। ভোরের আলো গ্রামে ঢুকতেই সবাই যেন নতুন করে শ্বাস নিল। পাখিরা ডাকতে শুরু করল, অনেক দিন পর প্রথমবার। আগের রাতের ভয় যেন কুয়াশার মতো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। কিন্তু আমি জানতাম এই শান্তি ভঙ্গুর।
ডাইনি পাথর হয়ে আছে ঠিকই, কিন্তু তার অভিশাপ বাতাসে ভাসছে। গ্রামবাসীরা আমার চারপাশে জড়ো হলো। কেউ পায়ে হাত দিল, কেউ কাঁদতে লাগল। মোড়ল বলল, বাবাজি, শেষ তো? আমি কোনো উত্তর দিলাম না, কারণ কিছু লড়াইয়ের শেষ হয় না, শুধু স্তব্ধ থাকে। আমি সবাইকে বললাম, পাথরের মূর্তিটা কেউ ছোবে না, জঙ্গলের ভেতরেই থাকবে। কেউ তার দিকে তাকাবে না, তার নাম নেবে না। গ্রামবাসীরা মাথা নাড়ল, কিন্তু তাদের চোখে ভয়। মানুষ ভয় ভুলে থাকতে পারে না। সেদিন দুপুরে আমি গ্রাম ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক তখনই একটা মেয়ে আমার কাছে এলো। বয়স বড়জোর 12, চোখ দুটো অস্বাভাবিকভাবে স্থির। সে বলল, বাবাজি, ও আমাকে রাতে ডাকত। আমি থমকে গেলাম। কি বলতো? মেয়েটা ফিসফিস করে বলতো, তুই আমার মতো হবি, তোকে কেউ পোড়াবে না। আমার বুকের ভেতর শীতল স্রোত বয়ে গেল। ডাইনি মারা যাওয়ার আগে কাউকে ছুঁয়ে গেলে তার ছায়া থেকে যায়। আমি মেয়েটার কপালে তাবিজ ছুঁয়ে মন্ত্র পড়লাম। সে কেঁপে উঠল, তারপর জ্ঞান হারালো। তাকে ঘরে শুইয়ে দেওয়া হলো, কিন্তু আমি জানতাম বীজ পড়ে গেছে। রাতে আমি গ্রামে আর থাকলাম না। জঙ্গলের ধারে নিজের আশ্রমের দিকে রওনা দিলাম। কিন্তু পথটা বদলে গেছে। যে গাছটা চিহ্ন হিসেবে ব্যবহার করি সেটা নেই। চারপাশে একই গাছ, একই ছায়া। জঙ্গল আমাকে ঘিরে ধরেছে। হঠাৎ পেছন থেকে পায়ের শব্দ পেলাম, খুব হালকা। আমি ঘুরে দাঁড়াতেই দেখলাম এক বৃদ্ধা, চুল সাদা, চোখ নিচু। সে বলল, বাবা, পথ হারিয়েছি। আমি তাকাতেই বুঝলাম এই চোখ আমি চিনি। আগুন নেই, কিন্তু শূন্যতা আছে। আমি মন্ত্র পড়তেই সে হেসে উঠল, সেই চেনা হাসি। আমাকে পাথরে বেঁধে রাখলে সব শেষ হয়ে যায় না তারানাথ, সে বলল। আমার অংশ তোমার সঙ্গেই এসেছে। আমি অনুভব করলাম আমার ছায়া একটু দেরিতে নড়ছে। সে ধীরে ধীরে মিলিয়ে গেল অন্ধকারে। আমি একা দাঁড়িয়ে রইলাম। বুঝলাম এই ডাইনি শুধু গ্রাম নয়, আমাকেও চিহ্নিত করেছে। সেই রাতের পর থেকে আমার আশ্রমে অদ্ভুত ঘটনা শুরু হলো। প্রদীপ নিজে থেকেই নিভে যায়। আয়নায় তাকালে নিজের বদলে মাঝে মাঝে এক নারীর মুখ ভেসে ওঠে। শিষ্যরা বলে রাতে কেউ হাঁটে, কিন্তু পায়ের শব্দ নেই। আমি জানি এটা লড়াইয়ের ৩য় অধ্যায়। কারণ কিছু ডাইনি শরীর দিয়ে মরে, কিন্তু ছায়া দিয়ে বাঁচে। আর সেই ছায়া এখন আমার পথ অনুসরণ করছে। আমি প্রস্তুতি নিচ্ছি, কারণ পরের অমাবস্যা দূরে নয়। আর সেই রাতে একজনকে হয়তো সত্যিই ডাইনি হতে হবে। অমাবস্যার আগের রাত মানেই বাতাস ভারী হয়ে আসে। আমার আশ্রমের চারপাশে সেদিন সন্ধ্যা থেকেই কেমন থমথমে ভাব। শিষ্যদের আমি আগেই বিদায় দিয়েছি। এ লড়াই একার। বহু বছর তন্ত্র সাধনা আমাকে এই সত্য শিখিয়েছে, ডাইনি ভাগ করে মোকাবিলা করা যায় না। রাত বাড়তেই প্রদীপের শিখা লম্বা হতে লাগল। ছায়াগুলো দেয়ালে নড়ছে, কিন্তু তাদের তাল নেই। আমি চোখ বন্ধ করে ধ্যান ধরলাম। মনে মনে মন্ত্র জপছে, কিন্তু মন স্থির হচ্ছে না। বারবার সেই মেয়েটার কথা মনে পড়ছে, যার কপালে আমি তাবিজ ছুঁয়েছিলাম। যদি দেরি হয়ে যায়। হঠাৎ আশ্রমের দরজায় শব্দ, খুব ধীরে, যেন কেউ নখ দিয়ে কাঠে আঁচড়াচ্ছে। আমি উঠলাম না, জানি দরজা খুললে বিপদ। তারানাথ, বাইরে থেকে ডাক এলো, সেই পরিচিত ফিসফিস। আমি একা এসেছি। আমি চোখ খুললাম। দরজার ফাঁক দিয়ে কালো ছায়া ঢুকছে। মাটিতে পড়ে থাকা ছায়া নয়, এ যেন জীবন্ত কিছু। ছায়া ধীরে ধীরে রূপ নিচ্ছে। সেই নারী, এবার সে তরুণী, চুল লম্বা, চোখ শান্ত। তুমি কেন ছাড়ছ না? সে বলল। আমরা তো এক রক্তে বাঁধা। আমি বললাম, তুমি প্রতিশোধে আটকে আছো, তাই তোমার মুক্তি নেই। সে হেসে উঠল। মুক্তি? যে আগুনে পুড়েছে সে ঠান্ডা চায় না, সে আগুনই চায়। হঠাৎ আশ্রমের ভেতর তাপ বাড়তে লাগল। দেয়াল ঘেমে উঠছে। আমি তন্ত্রবৃত্ত আঁকলাম। সে বৃত্তের বাইরে দাঁড়িয়ে রইল, কিন্তু এবার সে ভয় পাচ্ছে না। এই বৃত্ত আমাকে আটকে রাখতে পারবে না, সে বলল, কারণ আমি এখন একা নই। তার কথা শেষ হতেই আমি টের পেলাম আমার পেছনে কেউ দাঁড়িয়ে।
ঘাড়ের লোম খাড়া হয়ে গেল। ঘুরে তাকালাম, সেই মেয়েটা, গ্রামের সেই 12 বছরের মেয়ে, চোখ ফাঁকা, ঠোঁটে হালকা হাসি। ডাইনি ফিসফিস করে বলল, দেখছ, আমি বীজ বুনেছি, এবার ফল। আমার বুকের ভেতর কিছু ভেঙে গেল। তন্ত্রশাস্ত্রে লেখা আছে, ডাইনি যখন উত্তরাধিকার খুঁজে পায় তখন তাকে সম্পূর্ণ ধ্বংস না করলে শেষ হয় না। আমি সেই সিদ্ধান্ত নিলাম, মন্ত্র নয়, প্রাণের বিনিময়। আমি নিজের তাবিজ খুলে আগুনে ফেললাম। তাবিজ পুড়তেই আশ্রম কেঁপে উঠল। ডাইনি চিৎকার করল, মেয়েটা মাটিতে পড়ে গেল। আমি শেষ মন্ত্র উচ্চারণ করলাম, এই মন্ত্র ফেরত নেওয়া যায় না। ডাইনি আমার দিকে ছুটে এলো, তার চোখে এবার সত্যিকারের ভয়। থামো, তুমি জানো না কি হারাবে। আমি বললাম, আমি জানি। আলো ছড়িয়ে পড়ল, তীব্র আলো, তারপর অন্ধকার। যখন চোখ খুললাম, ভোর। আশ্রম ভাঙা, চারপাশে ছাই। মেয়েটা বেঁচে আছে, ঘুমোচ্ছে, তার চোখ স্বাভাবিক। ডাইনি নেই, কিন্তু আমার ছায়া আর আগের মতো নেই। রোদে দাঁড়ালেও সেটা পরিষ্কার পড়ে না। আমি জানি আমি কিছু রেখে এসেছি ওখানে, কারণ ডাইনি কখনো পুরো মরে না, সে শুধু রূপ বদলায়। আর হয়তো কোনো একদিন সে আমার নামেই ফিরে আসবে। আমি আশ্রম ছেড়ে বেরোলাম ভোরের আলোয়। শরীর ক্লান্ত, কিন্তু তার চেয়েও ভারী মন। মানুষ ভাবে লড়াই শেষ মানেই শান্তি, কিন্তু তন্ত্রের পথে শেষ বলে কিছু নেই, শুধু স্তর বদলায়। পথে হাঁটতে হাঁটতে বুঝতে পারছিলাম, আমার চারপাশের জগৎ আগের মতো নেই। গাছের ছায়া ঠিকমতো পড়ে না। জলাশয়ের জলে নিজের মুখ দেখলে অল্প সময়ের জন্য বিকৃত লাগে। এটা শক্তির মূল্য। যে মন্ত্র আমি ব্যবহার করেছি সেটা কাউকে না কাউকে কিছু না কিছু রেখে যায়। গ্রাম থেকে অনেক দূরে এসে একটা পুরনো শিব মন্দিরে উঠলাম। বহুদিন কেউ আসে না। শিবলিঙ্গে ধুলো, ফুল শুকনো। আমি ধুয়ে পরিষ্কার করলাম, প্রদীপ জ্বালালাম। ধ্যান ধরতেই হঠাৎ মনে হলো আমি একা নই। মন্দিরের কোণের অন্ধকার একটু নড়ল। তুমি তো কথা দিয়েছিলে, একটা কণ্ঠ এলো। এবার আর আগুনের মতো নয়, কণ্ঠে ক্লান্তি। আমি চোখ খুলে তাকালাম। সে নেই, আবার আছে, ঠিক যেন ধোঁয়ার ভেতর গড়া এক অবয়ব। সেই ডাইনি, কিন্তু এখন তার চোখে রাগ নেই, শুধু ক্ষুধা। কিসের কথা? আমি জিজ্ঞেস করলাম। মুক্তি, সে বলল। তুমি বলেছিলে মুক্তি দিতে এসেছ। আমি নিঃশ্বাস ফেললাম। মুক্তি মানে সবসময় বেঁচে থাকা নয়। সে হাসল, সেই হাসি এবার করুণ। তুমি তন্ত্র জানো তারানাথ, জানো আমার মতো সত্তা পুরো মুছে যায় না, কাউকে না কাউকে আশ্রয় নিতে হয়। আমি বুঝে গেলাম সে কি চাইছে। না, আমি বললাম, আমি সেটা হতে দেব না। সে ধীরে ধীরে এগিয়ে এলো। মন্দিরের আলো ম্লান হয়ে গেল। তুমি তো আগেই অর্ধেকটা হয়ে গেছ, সে ফিসফিস করে বলল। তোমার ছায়া, তোমার চোখ, সব আমি দেখছি। আমি শক্ত হয়ে দাঁড়ালাম। আমি যদি ভাঙি তবেই তুমি জিতবে। ঠিক তখন মন্দিরের বাইরে পায়ের শব্দ। একজন মানুষ। আমি অবাক হলাম। এখানে কে আসে? এক বৃদ্ধ ঢুকল, মুখে শান্ত ভাব, চোখ দুটো অস্বাভাবিক গভীর। সে আমাকে প্রণাম করে বলল, বাবাজি, আমি আপনাকে খুঁজছিলাম। আমি তাকে চিনতে পারলাম না, কিন্তু ডাইনির অবয়ব কেঁপে উঠল। বৃদ্ধ বলল, অনেক বছর আগে এক গ্রামে আগুন জ্বালানো হয়েছিল। আমি তখন কিছু করিনি, আজ প্রায়শ্চিত্ত করতে এসেছি। ডাইনি চিৎকার করে উঠল, তুই? বৃদ্ধ চোখ নামিয়ে বলল, হ্যাঁ, আমি ছিলাম সেই মোড়ল। মুহূর্তে সব পরিষ্কার হয়ে গেল। যে আগুন জ্বালিয়েছিল সে আজও বেঁচে আছে, তার শরীর, তার অপরাধ সব নিয়ে। বৃদ্ধ আমার দিকে তাকালো। বাবাজি, যদি কোনো উপায় থাকে আমাকে দিন। ডাইনি থমকে গেল। তার চোখে আগুন নয়, দ্বিধা। আমি বুঝলাম
এই সেই মুহূর্ত যেটা খুব কম আসে। আমি বললাম, মুক্তি চাইলে রক্ত নয়, স্বীকারোক্তি লাগে। বৃদ্ধ কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ল। সব বলল, ভয়, হিংসা, মিথ্যে, সব। ডাইনি ধীরে ধীরে নিঃশব্দ হয়ে গেল। তার অবয়ব পাতলা হতে লাগল। শেষবার সে আমার দিকে তাকালো। এই মুক্তি, সে বলল। আমি চিনতাম না। তারপর সে মিলিয়ে গেল। এবার আর ছায়া নয়, ধোঁয়াও নয়, শুধু শূন্যতা। মন্দিরে আলো ফিরে এলো। বৃদ্ধ নিঃশব্দে পড়ে রইল। নিঃশ্বাস নেই, তার মুখে আশ্চর্য শান্তি। আমি জানতাম এই অধ্যায় শেষ, কিন্তু তন্ত্রের পথ দীর্ঘ, আর অন্ধকার কখনো পুরো সরে না। আমি আবার হাঁটা শুরু করলাম। সামনে আরও ডাক, আরও গল্প। কারণ যতদিন মানুষ ভয় আর অজ্ঞতায় আগুন জ্বালাবে, ততদিন কোথাও না কোথাও আরেক ডাইনি জন্ম নেবে। মন্দির ছেড়ে বেরিয়ে আসার পর আমার মনে হচ্ছিল চারপাশটা অস্বাভাবিকভাবে হালকা। অনেকদিন পর প্রথমবার বাতাসে চাপ নেই। তবু এই হালকা ভাব আমাকে স্বস্তি দিচ্ছিল না, কারণ আমি জানি অন্ধকার সরে গেলে শূন্যতা তৈরি হয়, আর শূন্যতা সবচেয়ে বিপজ্জনক। পথ চলতে চলতে হঠাৎ বুঝলাম আমি আর আমার আগের ছায়াটা দেখছি না। রোদ উঠেছে, কিন্তু আমার পায়ের পাশে শুধু অস্পষ্ট একটা রেখা, যেন আমি পুরোপুরি এই জগতের নই। তন্ত্র সাধনার সবচেয়ে ভয়ঙ্কর দিক এটাই, কখন তুমি সীমা পার করে ফেলবে বুঝতেই পারবে না। সেদিন রাতে আমি এক নদীর ধারে থামলাম। নদীটা অদ্ভুতভাবে নীরব। জল বইছে, কিন্তু শব্দ নেই। আমি আগুন জ্বালাতেই জলের ওপর কুয়াশার মতো কিছু ভেসে উঠল। ধীরে ধীরে সেই কুয়াশা মানুষের আকার নিচ্ছে। একজন নারী। সে ডাইনি নয়, অন্তত পুরোপুরি নয়। চোখে ভয়, মুখে ক্লান্তি। তুমি ওকে শেষ করেছ? সে জিজ্ঞেস করল। আমি বুঝলাম এটা সেই নারীর স্মৃতি, যেটা ডাইনি হওয়ার আগের। আমি বললাম, প্রতিশোধ শেষ হয়েছে। সে দীর্ঘশ্বাস ফেলল। তাহলে আমারও শেষ হওয়া উচিত ছিল। আমি কিছু বললাম না। এই প্রশ্নের উত্তর তন্ত্রেও নেই। সে নদীর দিকে তাকিয়ে বলল, আমি শুধু বাঁচতে চেয়েছিলাম, কেউ আমাকে সেটা শিখিয়ে দেয়নি। তার শরীর ধীরে ধীরে জলে মিশে গেল। জল নড়ে উঠল, তারপর আবার শান্ত। সেই রাতে আমি স্বপ্ন দেখলাম। স্বপ্নে আমি নিজেই আগুনের মাঝে দাঁড়িয়ে, চারপাশে লোকজন। কেউ আমার নাম ধরে চিৎকার করছে, ডাইনি। আমি জেগে উঠলাম ঘামে ভেজা শরীরে। আমি বুঝলাম এই গল্প শেষ হলেও তার ছাপ আমার ভেতরে ঢুকে গেছে। পরদিন সকালে নদীর ধারে একদল মানুষ এলো। তারা আমাকে দেখে থমকে গেল। তাদের চোখে কৌতূহল আর ভয়। একজন বলল, আপনিই কি সেই তান্ত্রিক যিনি ডাইনির অভিশাপ কাটিয়েছেন? আমি মাথা নাড়লাম। সে বলল, আমাদের গ্রামেও এক অদ্ভুত ব্যাপার হচ্ছে। রাত হলেই একজন মেয়েকে সবাই এড়িয়ে চলে। সে নাকি ছায়া ডাকে। আমি চোখ বন্ধ করলাম। গল্প আবার ডাকছে। আমি জানি এক ডাইনি শেষ মানে আরেক ডাইনি শুরু। আমি উঠে দাঁড়ালাম। আমার পথ থামেনি, কারণ যতদিন মানুষ ভয় পেয়ে কাউকে আলাদা করবে, যতদিন অজ্ঞতা আগুন জ্বালাবে, ততদিন কেউ না কেউ অন্ধকারের নাম পাবে ডাইনি। আমি তাদের সঙ্গে রওনা দিলাম। নতুন গ্রাম, নতুন ভয়, কিন্তু অন্ধকারের গন্ধ একই। পথে হাঁটতে হাঁটতে তারা বলল, মেয়েটার নাম মাধবী। বয়স বেশি নয়, 20-র কাছাকাছি। কারো সঙ্গে কথা বলে না। সন্ধ্যার পর ঘর থেকে বেরোয় না। কিন্তু গ্রামের লোকজন বলে, রাত গভীর হলে তার ঘরের চারপাশে ছায়া ঘোরে। ছায়াগুলো দেয়ালে ওঠে, ছাদে হামাগুড়ি দেয়, আবার মিলিয়ে যায়। আমি শুনে বুঝলাম এটা কোনো সাধারণ ভ্রম নয়, এটা ছায়ার ডাক। যে ডাক একবার শুনেছে সে আর পুরো মানুষ থাকে না। গ্রামে ঢুকতেই অস্বস্তি লাগলো। মাটিতে পায়ের ছাপ আছে, কিন্তু কেউ হাঁটেনি। ঘরের দরজাগুলো আধখোলা, যেন সবাই পালাতে তৈরি। মাধবীর বাড়িটা একটু দূরে, বাঁশঝাড়ের পাশে। দরজার সামনে শুকনো নিম পাতা আর ছাই ছড়ানো। পুরনো কৌশল। ভয় ঢাকতে ভয়ই ব্যবহার করা হয়েছে। আমি দরজায় দাঁড়াতেই ভেতর থেকে কণ্ঠ এলো, আপনি আসবেন জানতাম। আমি ঢুকলাম। ঘরের ভেতর অন্ধকার, কিন্তু চোখে লাগছে না। মাধবী কোণে বসে, মুখ শান্ত, চোখে ক্লান্তি। ছায়া আমাকে ছাড়ে না। সে বলল, আমি ডাকিনি,
তবু ওরা আসে। আমি জিজ্ঞেস করলাম, কবে থেকে? সে বলল, যেদিন গ্রামের সবাই মিলে এক মেয়েকে তাড়িয়েছিল। আমার বুকের ভেতর কেঁপে উঠল। আবার সেই গল্প। মাধবী বলল, সে আমাকে কিছু দেয়নি, শুধু তাকিয়েছিল। তারপর থেকে আমি ছায়া দেখতে পাই। ঠিক তখনই ঘরের দেয়াল নড়ল, আলো নিভে গেল। চারদিক থেকে ফিস ফিস, বহু কণ্ঠ, কিন্তু শব্দ একটাই, ডাইনি। মাধবী কাঁপতে লাগলো। আমি তন্ত্রবৃত্ত আঁকলাম। ছায়াগুলো বৃত্তের বাইরে থেমে গেল, কিন্তু এবার তারা সরে যাচ্ছে না। একটা ছায়া সামনে এগিয়ে এলো, ধীরে ধীরে আকার নিল। সেই পরিচিত অবয়ব, আগের ডাইনির মতো নয়, কিন্তু একই শূন্যতা। তুমি অনেক দেরি করেছ, সে বলল। এখন আমি একা নই। আমি বুঝলাম অন্ধকার ভাগ হয়েছে, প্রতিশোধ বংশ পরম্পরায় চলছে। আমি মাধবীর দিকে তাকালাম। সে ফিসফিস করে বলল, আমি ডাইনি হতে চাই না। আমি বললাম, তুমি হবে না, কিন্তু লড়াইটা তোমাকেও করতে হবে। ছায়াগুলো চিৎকার করে উঠল, ঘরের চাল কাঁপতে লাগলো, বাইরে ঝড় উঠেছে। আমি শেষ প্রস্তুতি নিলাম, কারণ এবার লড়াই শুধু এক সত্তার সঙ্গে নয়, এবার লড়াই মানুষের ভয় আর ছায়ার উত্তরাধিকার সঙ্গে। আর এই লড়াইয়ে সবাই বেঁচে ফেরে না। ঝড়ের শব্দে বাঁশঝাড় কাঁপছিল। ঘরের ভেতর বাতাস ঢুকে প্রদীপের শিখা বারবার নিভিয়ে দিচ্ছিল। মাধবী দুহাতে কান চেপে বসে পড়ল। তার ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দে বেরোচ্ছে না। ছায়াগুলো দেয়ালে আটকে নেই, এবার তারা মেঝেতে নামছে। লম্বা, পাতলা, মানুষের মতো নয়, আবার পশুও নয়। আমি বৃত্তের ভেতর দাঁড়িয়ে মন্ত্র পড়ছি, কিন্তু বুঝতে পারছি এই বৃত্ত বেশি সময় টিকবে না, কারণ ছায়াগুলো একটার সঙ্গে আরেকটা মিশছে। আলাদা আলাদা ভয় এখন এক হয়ে যাচ্ছে। হঠাৎ ছায়ার ভেতর থেকে একটা কণ্ঠ বেরোলো, ভাঙা, কর্কশ, বহু মানুষের গলা একসঙ্গে। আমরা নামহীন। আমি চমকে উঠলাম। নামহীন সত্তা মানে বিপদ। যাদের নাম নেই তাদের বেঁধে রাখা যায় না। আমরা পোড়া, কণ্ঠটা বলল। আমরা তাড়ানো, আমরা ভুলে যাওয়া। মাধবী হঠাৎ মাথা তুলল। তার চোখে জল নেই, ভয় নেই, শুধু শূন্যতা। ওরা সবাই, সে বলল, ওরা সবাই আমায় দেখে। আমি বুঝলাম ছায়ারা তার সঙ্গে সংযোগ তৈরি করছে। আমি চিৎকার করে বললাম, ওদের দিকে তাকাবে না। কিন্তু দেরি হয়ে গেছে। মাধবীর ছায়া মেঝেতে লম্বা হয়ে উঠল। তার ছায়ার ভেতর অন্য ছায়াগুলো ঢুকে পড়ছে। ঘরটা ঠান্ডা হয়ে গেল, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। একটা ছায়া আমার সামনে এসে দাঁড়ালো। এবার তার মুখ স্পষ্ট, পোড়া চামড়া, ফাটা ঠোঁট। আমাদের একজন লাগবে, সে বলল, আমাদের গল্প চালাতে। আমি বললাম, গল্প মানুষই বানায়, ভয় থেকেই জন্ম। সে হেসে উঠল। সেই হাসিতে কান ঝাঁঝরা হয়ে গেল। তুমিও তো ভয় দিয়েই বাচতান্ত্রিক। তার কথাটা সত্যি, কিন্তু সত্য সবসময় জেতায় না। আমি পকেট থেকে শেষ তাবিজটা বের করলাম। এটা ব্যবহার করলে আমার পথ বদলে যাবে। তবু আর উপায় নেই। আমি তাবিজ মাধবীর কপালে ছুঁয়ে দিলাম। সে চিৎকার করে উঠল। ছায়াগুলো ছিটকে গেল। ঘর কেঁপে উঠল। চালের খড় ঝরে পড়ল। কিন্তু একটা ছায়া তখনও রয়ে গেল। সে ধীরে ধীরে আমার দিকে ঘুরল। তুমি জানো, সে বলল, এই মেয়েটা বাঁচলেও তুমি পারবে না। আমি শান্ত গলায় বললাম, বাঁচা সবসময় সবচেয়ে বড় জয় নয়। আমি মন্ত্র শেষ করলাম। আলো ছড়িয়ে পড়ল। ছায়াগুলো গলতে লাগলো, যেন রোদে বরফ। দেয়াল, মেঝে, ছাদ সব স্বাভাবিক হয়ে এলো। মাধবী মাটিতে পড়ে রইল, অচেতন। আমি হাঁপাতে হাঁপাতে বাইরে বেরোলাম। ঝড় থেমেছে, আকাশে মেঘ সরে চাঁদ দেখা যাচ্ছে। গ্রামটা নীরব, কিন্তু সেই নীরবতা ভালো লক্ষণ নয়। কারণ আমি জানি নামহীন ছায়ারা হারেনি, তারা শুধু অপেক্ষা করছে। আর আমার শরীরের ভেতর কোথাও একটা শূন্য জায়গা তৈরি হয়েছে, যেটা খুব সহজেই অন্ধকারে ভরে যেতে পারে। চাঁদের আলোয় গ্রামটাকে কেমন ফাঁকা লাগছিল, যেন মানুষ আছে কিন্তু প্রাণ নেই। আমি ধীরে ধীরে হাঁটছিলাম, কারণ বুঝতে পারছিলাম এটা সেই সময় যখন অন্ধকার সরাসরি আক্রমণ করে না, সে অপেক্ষা করে। মাধবীকে গ্রামের কয়েকজন নারী ঘরে শুইয়ে দিয়েছে। তার নিঃশ্বাস স্বাভাবিক, কিন্তু ঘুমটা অস্বাভাবিক গভীর। আমি জানি
এই ঘুমের ভেতরেই সবচেয়ে বড় যুদ্ধ চলছে। আমি গ্রামের শেষ প্রান্তে গিয়ে দাঁড়ালাম। সেখানে একটা পুরনো আম গাছ। গাছটার গায়ে অসংখ্য কাটা দাগ। কেউ কেউ ভয় পেয়ে এখানে মানত করেছে, কেউ ছায়াকে ঠেকাতে পেরেক পুঁতেছে। গাছটার ছায়া চাঁদের আলোয় নড়ছে, কিন্তু বাতাস নেই। হঠাৎ আমার নিজের ছায়াটা আলাদা হয়ে গেল। আমি থমকে দাঁড়ালাম। এটা নতুন নয়, কিন্তু আজ সে আরও স্পষ্ট। ছায়াটা ধীরে ধীরে আমার সামনে দাঁড়ালো। মুখ নেই, কিন্তু তাকিয়ে আছে এটা বুঝতে পারছি। তুমি ক্লান্ত, ছায়াটা বলল। এবার কণ্ঠটা আমার নিজের। আমি বললাম, ক্লান্তি মানেই পরাজয় নয়। ছায়া হালকা হাসল। তুমি কি নিশ্চিত? কত ডাইনি, কত অভিশাপ, সব তোমার ভেতর দিয়েই গেছে। কিছু না কিছু তো থেকে যাবেই। আমি জানতাম এটাই সত্যিকারের বিপদ। বাইরের ডাইনি নয়, ভেতরের ছায়া। ছায়া এগিয়ে এসে বলল, ওরা যাদের ডাইনি বলে তারাও তো একসময় তোমার মতোই ছিল। পার্থক্য শুধু একটাই, তাদের পাশে কেউ দাঁড়ায়নি। আমি চুপ করে রইলাম, কারণ যুক্তিটা ভুল নয়। ঠিক তখন দূর থেকে কুকুরের ডাক এলো। একটা না, অস্থির। আমি বুঝলাম মাধবীর ঘরে কিছু হচ্ছে। দৌড়ে গেলাম। ঘরের দরজা খোলা। ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাসের ঝাপটা। মাধবী বসে আছে, চোখ খোলা, কিন্তু সেই চোখ তার নয়। তার কণ্ঠে বহু মানুষের গলা, আমরা ফিরেছি। আমি দাঁড়িয়ে রইলাম, পালানোর পথ নেই। আমি বললাম, তোমরা যদি গল্প চাও আমি গল্প দেব, কিন্তু এই শরীর নয়। মাধবী ধীরে ধীরে দাঁড়ালো। তার ছায়া দেয়ালে বিশাল হয়ে উঠছে। সব গল্প শরীর দিয়েই শুরু হয়, সে বলল। আমি শেষ প্রস্তুতি নিলাম। যদি আজ শেষ হয় সেটাও মেনে নেব, কারণ এই লড়াইয়ে জয় মানে শুধু বেঁচে থাকা নয়, অন্ধকারকে নাম দিয়েছে না। আমি মন্ত্র উচ্চারণ শুরু করলাম। এবার কোনো বৃত্ত নেই, কোনো তাবিজ নেই, শুধু স্বর। স্বর ছড়িয়ে পড়তেই ঘরের বাতাস কাঁপল। মাধবীর চোখের শূন্যতা ফাটল ধরালো। সে চিৎকার করল, একটা মানুষের চিৎকার। ছায়াগুলো দেয়াল থেকে খুলে পড়ছে। হঠাৎ নিস্তব্ধতা। মাধবী মাটিতে লুটিয়ে পড়ল। আমি হাঁপাতে হাঁপাতে বসে পড়লাম। জানি না কতক্ষণ কেটেছে। ভোরের আলো ঢুকছে। আমি জানি এই অধ্যায়ও শেষ, কিন্তু গল্প শেষ হয়নি, কারণ অন্ধকার কখনো হারে না। সে শুধু নতুন নাম খোঁজে। আর হয়তো কোনো এক রাতে কেউ আমার নামও ফিস ফিস করে বলবে। ভোরের আলো পুরো গ্রামে ছড়িয়ে পড়তেই মানুষের মুখে একটু রং ফিরল। রাতের ভয় যেন দিনের আলোয় চাপা পড়েছে। কিন্তু আমি জানি ভয় আলোয় মরে না, শুধু লুকোয়। মাধবী চোখ খুলেছে, কিন্তু সে আগের মতো নয়। তার চোখে এখন কিছু জানার ক্লান্তি আছে, যা বয়সের সঙ্গে যায় না। সে উঠে বসে খুব শান্ত গলায় বলল, ওরা চলে গেছে, কিন্তু সব নয়। আমি চুপ করে রইলাম, কারণ সে মিথ্যে বলছে না। গ্রামবাসীরা ধীরে ধীরে কাছে এলো। কেউ জল দিল, কেউ ধূপ জ্বালালো, কেউ সাহস করে জিজ্ঞেস করল, বাবাজি আর আসবে তো? আমি বললাম, ডাইনি বাইরে থাকে না, ভয় থাকলে ভেতর থেকেই আসে। এই কথা শুনে তারা চুপ করে গেল। সত্য শোনা সবচেয়ে কঠিন। সেদিন দুপুরে আমি গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নিলাম। মাধবী দরজা পর্যন্ত এগিয়ে এলো। তার হাতে একটা সুতো, লাল নয়, সাদা। এটা রাখুন, সে বলল। রাতে যদি ছায়া নড়ে বাঁধবেন। আমি সুতো নিলাম। জানতাম এটা কোনো তাবিজ নয়, এটা স্মৃতি। স্মৃতি সবসময় সবচেয়ে শক্তিশালী। পথে হাঁটতে হাঁটতে আমার শরীর ভারী লাগছিল, যেন প্রতিটা পা ফেলতে আগের চেয়ে বেশি শক্তি লাগছে। ছায়াটা আবার একটু একটু করে পরিষ্কার হচ্ছে, কিন্তু পুরোপুরি নয়। আমি বুঝলাম আমি সীমারেখায় দাঁড়িয়ে আছি, মানুষ আর অন্ধকারের মাঝখানে। সন্ধ্যার সময় এক শ্মশানের ধারে এসে থামলাম। আগুন জ্বালালাম না, আজ আলো দরকার নেই।
দূরে কোথাও শেয়ালের ডাক, খুব পরিচিত শব্দ। হঠাৎ মনে হলো কেউ আমার পেছনে দাঁড়িয়ে। ঘুরে দেখি কেউ নেই, কিন্তু মাটিতে দুটো ছায়া, একটা আমার, একটা আরেকজনের। আমি শান্ত গলায় বললাম, এত দূর এসেছ, সামনে এসো। ছায়াটা ধীরে ধীরে আলাদা হলো। কোনো মুখ নেই, কোনো রূপ নেই, তবু আমি তাকে চিনতে পারছি। তুমি আমাকে ছাড়ছ না, আমি বললাম। ছায়াটা উত্তর দিল না, শুধু দাঁড়িয়ে রইল। আমি বুঝলাম এটা আর কোনো ডাইনি নয়, এটা আমার নিজের ভেতরে জমে থাকা সব অন্ধকারের যোগফল, যাদের বাঁচাতে পারিনি, যাদের মুক্তি দিতে দেরি হয়েছে, সব। আমি চোখ বন্ধ করলাম। প্রথমবার পালালাম না। আমি বললাম, থাকো, কিন্তু পথ দেখিও না। ছায়াটা ধীরে ধীরে ছোট হতে লাগলো, মাটির সঙ্গে মিশে গেল। এবার আর ভয় লাগলো না। আমি জানি এই ছায়া কখনো পুরো যাবে না, কিন্তু এখন সে আমার শত্রু নয়। রাত গভীর হলো, আকাশে তারা। অনেকদিন পর পরিষ্কার আকাশ। আমি আবার হাঁটা শুরু করলাম, কারণ যতদিন মানুষ গল্প বলবে ততদিন ডাইনি থাকবে, কখনো অন্ধকারে, কখনো আলোয়, আর কখনো নিজের ভেতর। রাতের শেষ প্রহর। শ্মশানের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছিল আমি যেন কোনো পথ নয়, একটা স্মৃতির ভেতর দিয়ে চলেছি। প্রতিটা গাছ, প্রতিটা পাথর যেন কিছু বলতে চাইছে, কিন্তু শব্দ পাচ্ছে না। এই নীরবতা আমি চিনি। এটা ঝড়ের আগের নীরবতা নয়, এটা সিদ্ধান্তের আগের নীরবতা। হঠাৎ দূরে আলো দেখলাম। আগুন নয়, প্রদীপও নয়, কেমন দুধ সাদা আলো। আমি জানি এই আলো অনুসরণ করলে ফিরে আসা যায় না, তবু পা থামালাম না। অনেক আগেই শিখেছি, ভয় এড়িয়ে গেলে ভয় আরও বড় হয়। আলোর কাছে পৌঁছতেই দেখলাম একটা কুয়ো, পুরনো ভাঙা ইটের। তার চারপাশে কেউ নেই, অথচ বাতাসে মানুষের নিঃশ্বাসের গন্ধ। আমি কুয়োর ভেতর তাকালাম। নিচে জল নেই, শুধু অন্ধকার। আর সেই অন্ধকার থেকে কণ্ঠ ভেসে এলো, নারী কণ্ঠ, কিন্তু বয়স বোঝা যায় না। তুমি অবশেষে এসেছ। আমি শান্ত গলায় বললাম, আমি কাউকে খুঁজতে আসিনি। কণ্ঠটা হাসল, তুমি নিজেকেই খুঁজছ। কুয়োর অন্ধকার নড়ল, ধীরে ধীরে একটা মুখ ভেসে উঠল। মাধবীর নয়, আগের ডাইনির নয়, একেবারে অচেনা। তবু তার চোখে আমি আমার নিজের ক্লান্তি দেখলাম। আমি প্রথম, সে বলল, যাকে ডাইনি বলা হয়েছিল এই মাটিতে। আমার বুক কেঁপে উঠল। প্রথম মানে শিকড়। সে বলল, আমার আগুনে কোনো গ্রাম পুড়েনি। আমার মৃত্যু ছিল ধীরে, শব্দহীন। আমাকে ভুলে গিয়েছিল সবাই, কিন্তু ভয় ভুলে থাকে না। আমি বললাম, ভুলে যাওয়া আর ক্ষমা এক নয়। সে দীর্ঘশ্বাস ফেলল, সেই জন্যেই তো তুমি এখানে। কুয়োর চারপাশে হঠাৎ অনেক ছায়া জমে উঠল। সবাই নারী, কিন্তু সবার মুখ আলাদা। কেউ বৃদ্ধা, কেউ কিশোরী, কেউ গর্ভবতী। তাদের চোখে একই প্রশ্ন। আমি বুঝলাম এটা কোনো লড়াই নয়, এটা বিচার। আমি বললাম, আমি তন্ত্র জানি, কিন্তু ক্ষমা দেওয়ার অধিকার আমার নেই। প্রথম ডাইনি মাথা নেড়ে বলল, আমরা ক্ষমা চাই না, আমরা স্বীকৃতি চাই। শব্দটা ভারী, স্বীকৃতি, যেটা মানুষ সবচেয়ে কম দেয়। আমি চোখ বন্ধ করলাম, বললাম, তোমরা ছিলে, তোমাদের সঙ্গে অন্যায় হয়েছে, তোমরা গল্প। এক মুহূর্ত নীরবতা। তারপর হালকা বাতাস, ছায়াগুলো ধীরে ধীরে ফিকে হতে লাগল। কুয়োর অন্ধকার শান্ত হলো। প্রথম ডাইনি শেষবারের মতো বলল, এই কথাটুকুই আমাদের বাঁধন আলগা করল। আলো নিভে গেল। আমি একা দাঁড়িয়ে রইলাম। কুয়োটা এখন সাধারণ কুয়ো, ভাঙা, পরিত্যক্ত। আমি জানি সব অভিশাপ কাটেনি, কিন্তু কিছু বোঝা আজ নামল। ভোরের আলো ফুটছে। আমি আবার হাঁটা শুরু করলাম, কারণ পথ শেষ হয়নি।
আর যতদিন কেউ অন্ধকারকে নাম দিয়ে ডাকবে ভয় না পেয়ে, ততদিন ডাইনি শুধু অভিশাপ নয়, একটা ইতিহাস হয়ে থাকবে। ভোরের আলো পুরোপুরি উঠতেই আমি বুঝলাম শরীরটা আর আগের মতো নেই। হাঁটতে কষ্ট হচ্ছে না, কিন্তু প্রতিটা পদক্ষেপের সঙ্গে একটা অদ্ভুত শূন্যতা টানছে, যেন আমার ভেতর থেকে কিছু তুলে নেওয়া হয়েছে, আবার কিছু রেখে দেওয়া হয়েছে, যার নাম নেই। পথে একটা ছোট্ট বাজার পড়ল, মানুষজন আছে, হাঁক ডাক আছে, তবু আমার কানে সব শব্দ দূরের মতো লাগছে। আমি জানি এটা অস্বাভাবিক নয়। যে অন্ধকারকে খুব কাছ থেকে দেখে তার কাছে আলোও একটু বদলে যায়। এক চায়ের দোকানে বসতেই দোকানদার আমাকে ভালো করে দেখল, তারপর হঠাৎ বলল, আপনি কি সেই তান্ত্রিক? আমি জিজ্ঞেস করলাম কোনটা। সে গলা নামিয়ে বলল, যিনি ডাইনিদের কথা শোনেন। আমি চা হাতে থমকে গেলাম। কথা ছড়ায়, কিন্তু এভাবে নয়। সে বলল, গতকাল রাতে আমার মেয়ে ঘুমের মধ্যে কথা বলছিল আগুন আর কুঁয়োর কথা। আমি ভয় পেয়ে গেছি। আমি চা শেষ করলাম, বুঝলাম যা আমি দেখেছি তা আর শুধু আমার মধ্যে নেই। আমি মেয়েটাকে দেখতে চাইলাম। ঘরে ঢুকতেই একটা ঠান্ডা স্রোত টের পেলাম। মেয়েটা ঘুমোচ্ছে, মুখ শান্ত, কিন্তু তার ছায়াটা বিছানার ধারে বসে আছে, আলাদা হয়ে। ছায়াটা আমার দিকে তাকালো। এবার আর ভয় লাগলো না। আমি জানি এটা ডাইনি নয়, এটা গল্পের প্রতিধ্বনি। আমি খুব নিচু স্বরে বললাম, ফিরে যাও। ছায়াটা ধীরে ধীরে মিশে গেল। মেয়েটা পাশ ফিরল, নিঃশ্বাস স্বাভাবিক। বাইরে এসে আমি বুঝলাম আমি এখন শুধু তান্ত্রিক নই, আমি এক ধরনের সেতু, অন্ধকার আর আলো, স্মৃতি আর বর্তমানের মাঝখানে। সন্ধ্যার দিকে পথ বদলালাম। হঠাৎ দেখলাম এক নদীর ধারে আগুন জ্বলছে, কয়েকজন মানুষ দাঁড়িয়ে, মাঝখানে একটা নারীর অবয়ব। আমার বুকটা কেঁপে উঠল। কাছাকাছি যেতেই দেখলাম আগুন সত্যি নয়, ওটা আলো। লোকগুলো কিছু করছে না, শুধু দেখছে। নারীর অবয়ব ধীরে ধীরে ফিকে হচ্ছে। আমি হঠাৎ চিৎকার করে উঠলাম, থামো! লোকগুলো চমকে গেল। তারা বলল, বাবাজি, আমরা কিছু করিনি, ও নিজেই। নারীটা আমার দিকে তাকালো, চোখে ভয় নেই। সে বলল, এবার আমি যাচ্ছি। আমি বুঝলাম এটা আর অভিশাপ নয়, এটা বিদায়। সে মিলিয়ে গেল, কোনো আগুন ছাড়াই। মানুষগুলো স্তব্ধ, কেউ বুঝল না কি দেখল। আমি জানি সব গল্প আগুনে শেষ হয় না, কিছু গল্প আলোয় শেষ হয়। রাত নামছে, আমি পথ ধরলাম, কারণ যতদিন কেউ কাউকে ডাইনি বলে পুড়িয়ে মারতে চাইবে, আর কেউ একজন থাকবে যে সেই অন্ধকারের সামনে দাঁড়িয়ে বলবে, থামো। আর সেই কেউ হয়তো আমি। রাতটা অস্বাভাবিক শান্ত ছিল, এমন শান্তি যেটা শুনতে ভালো লাগে না। আমি পথের ধারে একটা পরিত্যক্ত ডাকবাংলোতে উঠলাম। কাঠের দরজা খুলতেই ধুলো উড়ল, কিন্তু ভেতরে ঢুকেই টের পেলাম এখানে কেউ একা থাকে না। আমি আলো জ্বালালাম না, অন্ধকারে বসেই অভ্যস্ত হয়ে গেছি। মাঝরাতে ঘুম ভেঙে গেল, কোনো শব্দে নয়, নাম ধরে ডাকার অনুভূতিতে। কেউ যেন ঠিক আমার নামটা উচ্চারণ করতে যাচ্ছিল, কিন্তু শেষ শব্দটা গিলে ফেলেছে। আমি উঠে বসলাম। ঘরের এক কোণে ছায়া জমে উঠছে। এবার সেটা আর নারীর মতো নয়, এটা অনেকগুলো ছায়া একসঙ্গে। ভাঙা মুখ, অসম্পূর্ণ চোখ, কারো গলায় দড়ির দাগ, কারো গায়ে পোড়ার ছাপ। আমি ধীরে বললাম, এত দেরিতে এসেছো কেন? ছায়াগুলো একসঙ্গে ফিসফিস করে উঠল, কারণ তুমি এখন শুনতে পারো। আমি বুঝলাম এরা সেই সব মানুষ যাদের ডাইনি বলে তাড়ানো হয়েছিল, কিন্তু যারা কখনো শক্ত সত্তা হয়ে ওঠেনি, তারা রয়ে গেছে মাঝখানে। আমরা কিছু চাই না, কণ্ঠগুলো বলল, শুধু ভুলে যেও না। আমি মাথা নোয়ালাম, ভুলব না। ছায়াগুলো ধীরে ধীরে দেয়ালের সঙ্গে মিশে গেল। ঘরটা আবার নিস্তব্ধ। ভোরে যখন বেরোলাম, ডাকবাংলোটা সাধারণই লাগল, যেন রাতের সবটাই স্বপ্ন। কিন্তু আমার পায়ের কাছে মাটিতে কয়েকটা ছাইয়ের দাগ ছিল। পথ চলতে চলতে আমি বুঝলাম গল্পগুলো এখন আর আমাকে খোঁজে আসে না, আমি নিজেই তাদের দিকে যাচ্ছি। এটা দায়িত্ব নয়, এটা স্বভাব হয়ে গেছে। দুপুরের দিকে একটা স্কুলের সামনে থামলাম, বাচ্চারা খেলছে। হঠাৎ এক ছোট মেয়ে আমার দিকে তাকিয়ে হেসে বলল, আপনি ছায়ার সঙ্গে কথা বলেন? আমি থমকে গেলাম। আমি জিজ্ঞেস করলাম, কে বলেছে? সে কাঁধ ছাকালো, ওরা। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না,
শুধু বুঝলাম যারা দেখে তারা চিনে নেয়। আমি হাঁটা শুরু করলাম আবার, কারণ গল্প এখনো শেষ হয়নি। ডাইনি মানে শুধু ভয় নয়, ডাইনি মানে প্রশ্ন, ডাইনি মানে স্মৃতি, আর কিছু কিছু ক্ষেত্রে ডাইনি মানে আয়না, আর আয়নায় তাকাতে সবাই পারে না। রাত নামতেই আমি বুঝলাম এবার আর ডাক আসবে না, এবার যা হবে নিজের ভেতর থেকেই হবে। অনেক দিন ধরে যাদের কথা শুনেছি, যাদের ছায়া দেখেছি, আজ তারা চুপ। এই চুপ করে থাকা সবচেয়ে ভারী। আমি একটা উঁচু ঢিবির ওপর দাঁড়ালাম। নিচে গ্রাম, আলো জ্বলছে, মানুষ স্বাভাবিক জীবনে ফিরেছে। দূর থেকে দেখলে মনে হবে কোনোদিন এখানে ডাইনি ছিল না, কোনো দিন আগুন জ্বলেনি। ইতিহাস এভাবেই নিজেকে মুছে ফেলে। হঠাৎ আমার বুকের ভেতর ব্যথা উঠল, শারীরিক নয়, স্মৃতির ব্যথা। আমি চোখ বন্ধ করলাম। আমি আবার আগুন দেখলাম, আবার কুমো, আবার সেই সব মুখ যারা প্রশ্ন করেনি, শুধু সহ্য করেছে। এবার তারা কথা বলছে না, শুধু তাকিয়ে আছে। আমি বুঝলাম এটাই শেষ পরীক্ষা। তাদের হয়ে কথা বলা নয়, তাদের হয়ে লড়া নয়, শুধু সাক্ষী হওয়া। আমি মাটিতে বসে পড়লাম। কোনো মন্ত্র নয়, কোনো তন্ত্র নয়, শুধু বললাম, আমি দেখেছি। এই কথাটুকু বলতেই বাতাস নড়ল, খুব হালকা, যেন দীর্ঘশ্বাস। আমার ছায়াটা এবার পুরোপুরি আলাদা হলো। সে আমার সামনে দাঁড়ালো। এবার তার মুখ আছে, আমারই মুখ, কিন্তু চোখে ভয় নেই। সে বলল, তুমি যদি এগিয়ে যাও আমি পেছনে থাকব। আমি মাথা নোয়ালাম, চুক্তি নয়, সমঝোতা। ভোরের আলো আস্তে আস্তে ছায়াটা মাটিতে মিশে গেল। এবার আর বিকৃত নয়, স্বাভাবিক। আমি জানলাম আমি বেঁচে গেছি, পুরো মানুষ হয়ে নয়, কিন্তু ভাঙা হয়েও নয়। নিচের গ্রাম থেকে ঘণ্টার শব্দ ভেসে এলো, নতুন দিনের শুরু। আমি পথ ধরলাম শেষবারের মতো এই অঞ্চলের বাইরে যাওয়ার। পেছনে তাকালাম না। কিছু গল্প পেছনে তাকিয়ে শেষ করা যায় না, কারণ ডাইনি মানে শেষ পর্যন্ত কেউ একা নয়। ডাইনি মানে সমাজের আয়না, আর আয়নাটা একবার দেখলে আর আগের মতো থাকা যায় না। আমি অনেক দূরে চলে এসেছি, তবু মনে হচ্ছিল কিছু একটা এখনো পেছনে ডাকছে। সেটা কোনো শব্দ নয়, কোনো ছায়াও নয়, একটা দায়, যেটা শেষ না হলে পথ শেষ হয় না। শেষ রাতে আমি নদীর ধারে থামলাম। জল কালো, আকাশে চাঁদ নেই। এই জায়গাটায় একসময় শেষ আগুন জ্বালানো হয়েছিল বলে শুনেছিলাম। এখানে কোনো ফলক নেই, কোনো চিহ্ন নেই, শুধু নদী জানে। আমি জুতো খুলে জলে নামালাম পা। ঠান্ডা জল, জীবনের মতোই, নিরপেক্ষ। হঠাৎ জল কেঁপে উঠল, ঢেউ নয়, যেন স্মৃতি নড়ছে। জলের ভেতর মুখ ভেসে উঠল, শেষবারের মতো। এবার তারা ভয়ঙ্কর নয়, করুণ নয়, খুব সাধারণ। একজন নারী এগিয়ে এলো। আগের সেই ডাইনি নয়, মাথার চুল এলোমেলো, চোখে ক্লান্তি। সে বলল, আমাদের নাম কি কেউ রাখবে? আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম, তারপর বললাম, না, নাম থাকলে আবার ভুল বোঝা হবে। সে হালকা হাসল, ঠিক বলেছ। আর কেউ কিছু বলল না। একে একে মুখগুলো জলে মিলিয়ে গেল। কোনো অভিশাপ নেই, কোনো মুক্তিও নেই, শুধু শেষ হওয়া। আমি জলের বাইরে উঠে এলাম, পা মুছলাম না, কিছু ছাপ রেখে যাওয়া দরকার। ভোরের দিকে নদীর ওপারে আলো ফুটল, পাখির ডাক। পৃথিবী আবার স্বাভাবিক হতে শুরু করেছে। এই স্বাভাবিকতার মধ্যেই সবচেয়ে বড় ভয় লুকিয়ে থাকে। আমি জানি কাল আবার কোথাও কেউ কাউকে ডাইনি বলবে, আবার আগুন জ্বলবে। হয়তো আগুন নয়, কিন্তু কথা, গুজব, ঘৃণার আগুন। আর আমি জানি তখন হয়তো আমি থাকব না, কিন্তু গল্পটা থাকবে। কারণ ডাইনি কোনো ব্যক্তি নয়, ডাইনি হলো সমাজের সেই অন্ধকার যেটাকে আলো বলে চালানো হয়। আমি হাঁটা শুরু করলাম।
এবার সত্যিই শেষ। পেছনে কোনো ছায়া নেই, সামনে কোনো ভবিষ্যৎবাণী নেই, শুধু একজন মানুষ যে দেখেছে আর ভুলে যায়নি। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্প ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গল্প শুনতে।